তো ভালোই চলছে। তারপরে মাস পরে আমি ব্যাঙ্গালোরে জব করি প্রাইভেট। তো এখানে ওখানে আমি যদি বিয়ের করে শুধু করি তোমারও করতে হ্যাঁ এটা তো কেসটা না তুই বলা না করতে কেমনে আমি বিয়ে করলে এটা একটা সিগন্যাল যে আমি বিয়ে করছি। ওই কি যেখানে আমার বিয়ে হয়েছে আমার শ্বশুরবাড়ি ওইখানে একটা ছেলে আমার মানে 1 বছর ধরে ওর সাথে আমার রিলেশন আছে। তো ওইখানে ছেলে সব কিছু জানতো, আমি ম্যারিড, আমার বাচ্চা আছে, সব কিছু জানতো। জানার পরে হ্যাঁ নিজে যেই আমার কাছে আইসে। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা এবং আমার সাথে রয়েছে আমার সহকর্মী রাজেশ ত্রিপুরা স্যার এবং তার পাশাপাশি এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিচারের আশায় অর্থাৎ রিপন দাস। কি হয় ঘটনাটি হচ্ছে গতকাল রাতে আমরা দেখতে পাই হঠাৎই ঈশা দেব নামক এক কতিপয় মহিলা, সে মহিলা থানার দ্বারস্থ হয়, পশ্চিম মহিলা থানার দ্বারস্থ হয় এবং তার দাবি যেটি ছিল যে তিনি এক সন্তানের জননী এবং তাকে বিয়ে করার আশা দেখিয়ে প্রলোভন দিয়ে বিয়ে করা হয়নি বা বিয়ে করার পর তার মান্যতা দেওয়া হচ্ছে না, এমন নানান ধরনের অভিযোগ নিয়ে সে পশ্চিম মহিলা থানার দ্বারস্থ হয় গতকাল রাতে। এবারে এই গোটা বিষয়টিকে নিয়ে আমরা সহকর্মীর কাছে পৌঁছে যাবো, আমরা রাজেশ ত্রিপুরা স্যারের কাছে যাব এবং স্যারকে বলবো গোটা বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার জন্য। নমস্কার, ত্রিপুরা নিউজ 8 এর সকল দর্শকদের প্রণাম জানিয়ে আবার আমাদের আজকের দিনটা শুরু করছি। আমাদের আজকের বিষয় যেটি আছে এটা হচ্ছে গিয়ে গতকালকে সারা দিন ধরে সারা রাত ধরে একটি ভিডিও খুব ভাইরাল। তা হচ্ছে গিয়ে রিপন দাস যে আছে, রিপন দাসের একটি কাহিনী বা যে বলেছে ঈশা দেব একটি এলিগেশন নিয়ে এসেছিলেন ইস্ট আগরতলা উমেন পিএসে যে এইখানে নাকি ওনার সাথে ধোকাধারি হয়েছে বা বিয়ে করে 1 বছর পর ওনাকে ঘরে নেওয়ার জন্য নারাজ জানিয়েছেন ওর পরিবারটা। ব্যাপার হচ্ছে কি আছে ব্যাপারটা আমরাও কালকে নিউজটা করেছিলাম, সব পত্র পত্রিকায় বলুন সব সোশ্যাল মিডিয়ায় ভরেছিল ব্যাপারটা। আমি অ্যাকচুয়ালি তথ্য ছাড়া কোনোদিন ত্রিপুরা নিউজ 8 কথা বলেছে না বলবে। আজ আমরা তারই জন্য যখন আমাদের হাউসে আমাদের ত্রিপুরা নিউজ 8 এর অফিসে আজকে রিপন দাস, ওই গতকালকে যে প্রতারক বলে পরিচিত ওই রিপন দাস এসেছিল আমাদের অফিসে। তারপর আমরা যখন ঘটনাটা জানি তারপর আমাদের মনে হয়েছে ত্রিপুরা নিউজ 8 এর যে এই বিষয়টা আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষদের জানানো প্রয়োজন যে কি হয়েছে। তাহলে এক পক্ষ কথা শুনে হয় না, এক তরফে কথা শুনে হবে না, ওর বক্তব্যটা কি আছে আমরা এটা একটু শুনতে চেষ্টা করবো। রিপন বাবু, স্বাগত ত্রিপুরা নিউজ 8 এর পদে আপনাকে। নমস্কার, আমি রিপন দাস। রিপন বাবু, আপনাকে প্রথমত একটা কথা বলবো, আপনি তো আপনার নামে একটা কেস হয়েছে গতকাল ইস্ট আগরতলা ওমেন পিএসে। আমি কি জানতে পারি যে ঈশা দেবকে কিভাবে চেনেন আপনি? ওনাকে ঈশা দেব আমার এমনিতে ফেসবুক ফ্রেন্ড, আজ থেকে 3-3.5 মাস থেকে ফেসবুকে কথা হয়েছিল ওর সঙ্গে। তো নরমালিতে আমরা শুধু ফ্রেন্ডই। তো ওই সময় মানে ঈশা ছিল ব্যাঙ্গালোরে। তো ব্যাঙ্গালোরে ওই সময় বলতো যে জব করতো, আসলে আমি কিছু জানতাম না, এমনিতে ফ্রেন্ডশিপ হয়েছে। তারপর ঈশা রিসেন্ট জুন মাসে আসলো ত্রিপুরায়। তো আসার পর আমার সঙ্গে একদিন দেখা করলো, দেখা করার পর প্ল্যান হলো যে হ্যাঁ চলো আমরা ঘুরতে যাবো। তো কোথায় যাবো? চলো। তা বললাম ঠিক আছে। তো আমরা ঘুরতে পেরেছিলাম, আমি আমার একটা ছোট ভাই রুবেল নাম আর ঈশা। তো হুট করে ও বললো যে চলো কসবা আমার বাড়িতে যাবো। তো আমি বললাম চলো ঠিক আছে। তো যাওয়ার পথে আমরা 3 জন ছিলাম গাড়িতে। তো ঈশা বললো চলো একটু ড্রিঙ্ক করি। তো আমি বলছি চলো। তো 3 জনে ড্রিঙ্ক করলাম, গাড়ি থামিয়ে সাইডে রেখে ড্রিঙ্ক করলাম। তো ড্রিঙ্ক করার পর চলো, ঈশা বলছে যে এবার বুক দেবো মার সামনে। আমি বলছিলাম ঠিক আছে। তো বুক দেওয়ার পর আমি পিসিআর কে বলবো যে হ্যাঁ পিসিআর দেখাচ্ছেন যে বুকের ফটোটা একটু যদি দেখাও যে বুকটা যে দিয়েছে, বুকটাতে কতটুকু সততা আছে এটার মধ্যে। এটা আমরা টেলিকাস্ট করিনি, এটা
কালকে ঈশাই দিয়েছিল আমাদের সব হাউসদেরকে ফটোটা, বুকের যদি ফটোটা আপনি দেখেন যে বুকটা দিয়েছিল। বলুন রিপন বাবু, তারপর কি আচ্ছা হয়েছে? তারপরে বলছে যে ঈশা যাও ওই বুকটা বাড়িতে নিয়ে যাও, চলো একসাথে চলে যাবে। তো ও বলছে না এইভাবে যাবো না। আমাকে কেন, ওই সিঁদুরটা, আমাকে সিঁদুরটাও নিয়ে যাও। তো ও বলছে না আমি তো এমনি করে যাবো না। তো সাইড করলাম, তো সাইড করে আমি রাখলাম, তুমি আমার দিতে হবে সিঁদুরটা। তো আমিও খেয়ে রয়েছি, ও খেয়ে রয়েছে, বন্ধু খেয়ে রয়েছে। ওটাকে সিঁদুর ছিল না ওইটা এমনিতে না, নামে সিঁদুর ছিল, কিন্তু এটা ছিল আবির। ওইটা তো আবির ছিল। তো আপনি আবিরটা কেন দিয়েছিলেন না এটা ও বলতে তো পারেন? রিলস বানাই, ও তো রিলস বানাই, এমনিতে কথা উঠলো চলো রিলস বানাবো। তো এমনিতে তো সিঁদুর দেবো না আমি, তো আবির ছিল। তো ওইটা ভিডিওতে দেখতে পাচ্ছি আমরা যে আমি পিসিআর কে বলবো যদি আপনি একটু দেখান যে সিঁদুরটা লাগাচ্ছে, যে এই ফটোটা যদি একটু দেখাতে পারেন যে আপনি কি করছিলেন তখন। ওইটা সিঁদুর ছিল না, ওইটাই ছিল আবির। আবির তো হ্যাঁ ওইটা ইনস্টা রিলস এর জন্য ও বানিয়েছিল, এমনিতে বানিয়েছিল। ইনস্টার জন্য বানিয়েছিল। ও তো রিলস বানায় সব সময়। কিন্তু ওনার তো এলিগেশন যে আপনি নাকি ওনার সাথে সহবাস করেছেন এক বছর। না এক বছর ও তো বলেছে। দেখতেই পাচ্ছেন, আমাদের ত্রিপুরা নিউজ এইটের যত দর্শক বন্ধুরা আছেন তাদেরকে আমরা একটা জিনিস পরিপূর্ণ করতে চাই, আবির আর সিঁদুরের মধ্যে একটা পার্থক্য আছে, তাহলে যদি আপনারা দেখতেই পারছেন। সিঁদুরটা আপনি কোথা থেকে নিচ্ছিলেন, হাতে রেখেছিলেন বা আবির যেটা আবির এটা হাতে ছিল, যেটা হাতে ছিল, হাতে ছিল। আবির হাতে ছিল। আর সিঁদুরটা তো যেভাবে ছিল ওইভাবে, মানে সিঁদুরটা মানে আপনার ওই প্রসারের থালিতে ছিল, ভাঙাও হয়নি, প্যাকেট থেকে বার করা হয়নি, ভাঙা হয়নি, হ্যাঁ। তাই তো? আচ্ছা, একটা আমাকে একটু ক্লিয়ারলি বলুন যে তারপর কখন ঈশার সাথে কখন লাস্ট আপনার কথা হয়? ঈশার সঙ্গে লাস্ট তো আমার কথা হয়েছিল প্রায় 4-5 দিন আগ পর্যন্ত। এমনিতে মাতাবাড়ি থেকে আসার পর ও আমায় নর্মালি ব্ল্যাকমেল করতো, আমি ফটো ছেড়ে দেবো, এই করে নিব। আর ও তো স্টেটমেন্টে বলেছিল যে 1 বছর ধরে সম্পর্ক, সহবাসের সম্পর্ক, সবকিছু বলেছিল। হার্ডলি গেলে 3-3.5 মাসের আমাদের কথাবার্তা, নর্মালি ফ্রেন্ডশিপ সম্পর্ক, এছাড়া কিছু নেই। তারপরে ও বলছে যে হ্যাঁ তুমি আমাকে কবে বাড়িতে নিয়ে যাবে। আমি বললাম যে কেন নিয়ে যাবো, আমি তো তোমার কোনো কথা দিইনি, তোমার সঙ্গে এমন কিছু না। বলছে যে এই ভিডিওটা আমি আপলোড করে দেবো। আমাকে এটা আপলোড করার কিছু নেই, এটা তো আবির, এটা তো আবির। না সবাই জানে এটা আবির, আরে আমরা জানি এটা আবির, সবাই কি জানে? সবাই তো জানে না। তো ওইটা আমি অনেকটা ভয় পাই। তারপরে দিয়ে 2-3 দিন আমি এমনিতে ডিপ্রেশনে, তো খার্চি যাওয়ার ভিডিওটা ও আপলোড করলো। ওইটা থেকে আমার ডরটা ঢুকলো যে মানুষে কি বলবে, মা বাবার চোখে কি করে আমি মানে ওদের সামনে কি করে যাব। তারপরে হুট করে আমি দেখলাম ও একটা একটা করে আস্তে আস্তে ব্ল্যাকমেলও করছে। ও আমার তো একটা মোটা অঙ্ক টাকা চেয়েছিল, আমি 1 টাকাও দেইনি। কত টাকা চেয়েছিল যদি আমাদের দর্শক বন্ধুদের আপনি খুলে বলতে পারেন? প্রায় 5 লাখ টাকা চেয়েছিল। 5 লাখ টাকা চেয়েছিল। আপনার দেওয়ার সম্মত ছিল না? না ছিল না, তার জন্য আমি 1 টাকাও দেইনি। 1 টাকাও দেইনি। তারপরে ও নরমালিতে একটা ফটো সেন্ড করলো। আমি ভাবছিলাম যে ওইটা কোনোদিনই আপলোড করবে না। তারপরে আমি দেখলাম হুট করে একদিন আপলোড করে দিয়েছে। তারপরে কালকে কেস দিল আমার নামে। কোন এর আগে কেস দেওয়ার আগে বা আপলোড করার আগে আপনার সাথে কোনো কথাবার্তা হয়েছিল? যে নরমালিতে আমি ওকে বলেছিলাম যে আমার জীবনটা নষ্ট করো না, আমার এইসব দেখলে বাড়ি থেকে বের করে দেবে, আমি সমাজে কি করে মুখ দেখাবো। কিন্তু ওই জিনিসটাও মানলো না। ও বলছে তুমি মরে যাও কিন্তু আমার লাগবে। আমাকে এটা আবার কে, আমি তোমায় ভালোবেসেছি। আমাকে আমাদের কথা এমন ছিল, ফ্রেন্ডশিপ ছিল, ভালোবাসা অন্যটা। হ্যাঁ, তা আমি ওকে সুন্দর বুঝিয়েছি, কিন্তু ও বুঝে নাই। তো আমি ডাইরেক্ট বললাম যে শোনো এইসব করো না, আমার জীবনটা নষ্ট করো না তুমি। কোন নষ্ট হলে হোক না, আমার কি, আমার তোমাকে লাগবে। আমি বলছি এটা কোনোদিন হবে না, যা খুশি করার তুমি করো, ভিডিও আপলোড করো, আমার নামে কেস দাও, যা খুশি করো। ওইটা আমি রাগের মাথায় বলেছিলাম, ডরও ছিল মাথায়, কিন্তু ওইটা আমি বলে দিয়েছি। আমরা তো এমনিতে আপনি যা এভিডেন্স দিয়েছেন, যতগুলো করেছেন, ওগুলো আমরা দেখাচ্ছিও বটে। আপনার নলেজে কি হয় যে ও কি আরো এরকম অনেক ছেলেদের সাথে ওর রিলেশন আছে বা কোনো কিছু? যে সময় ওর সঙ্গে আমার ফার্স্ট কথা, ওই সময় আমি এমনি কিছু জানতাম না। ওই মাতাবাড়ি থেকে আসার পর, কসবা মাতাবাড়ি থেকে আসার পর প্রায় অনেকে বললো আমার যে মেয়েটা এমন, তারপর অনেকে অনেকগুলো ফটো দিল। কেমন যদি আমাদের দর্শক বন্ধুদের যদি আপনি একটু বলতে পারেন। ও তো একটা সময় বলতো যে ও ব্যাঙ্গালোরে জব করে, তো কি জব এটা আমি কোনোদিন ওকে জিজ্ঞেস করিনি। কিন্তু ওইটা আস্তে আস্তে সামনে ও স্পা সেন্টারে কাজ করে। তো ওইটাই তো জানেন তো ওইটা কতটা ভালো, যতটা এর চেয়ে বেশি খারাপ ওইখানে। তো ও টাকা অনেকটাই ইয়ে করতো। তো আমার জন্য ও আমার বার্থডেতে অনেকটাই কিছু বানিয়ে রেখেছিল। আমি বলছিলাম না এটার কোনো দরকার নেই, ও আমার ভিডিও কলে দেখিয়েছিল। তো ওইটা আমি ডাইরেক্ট না করে দিলাম যে এমন কিছু লাগবে না, আমার কিছুই না। রিপন বাবু, একটা বিষয় জানতে চাইবো আমরা, এই যে ঈশা দেবের কথা বলছেন আপনি, ঈশা দেবের পরিবারের কারোর সাথে কি আপনার কোনো যোগাযোগ ছিল? হ্যাঁ, ঈশা দেবের পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল, প্লাস ওর বাড়িতে আমি 1-2 বার গিয়েছিলাম। এবার যে সময় ঈশা আসলো তারপর 1-2 বার গিয়েছিলাম। তো ঈশার দেখুন ফ্যামিলি তুলে আমি কথা বলতে চাই না, ও তো আমার ফ্যামিলির অনেকটা মান সম্মান ডুবিয়েছে। যেমন কি বলি, ওর মা 2টো বিয়ে,
ওর 3-4টা বিয়ে, ওর বোনের 2টো বিয়ে। আচ্ছা, ফ্যামিলি কোন দিকে ভালো? সেগুলো না একটা জিনিস আমরা রিপন বাবু একটা কথা বলুন, স্যার। ওকে যার সাথে প্রেম করতো ওর সাথে বিয়ে করে বেড়াতো? ও যার সঙ্গে কথা বলতো এমনই, ও সবার সঙ্গে প্রেম করতো, সবার সঙ্গে বিয়ে হওয়ার, তারপরে টাকার জন্য মানে টার্গেট করতো শুধু টাকার জন্য। তারপর ব্যাঙ্গালোরে বলতে চাইছেন যে আমি আমাদের পিসিআর কে রিকোয়েস্ট করব আমাদের কাছে যে তথ্যটা উঠে এসছে পুরো ত্রিপুরাবাসী জানুক যে উনি কি করতেন বা কিভাবে প্রলোভন দেখাতেন লোকেদের, এটা একদম খুব সিরিয়াস ইস্যু। এটা আমি বলবো পূজা, তুমি যদি একটু বিস্তারিত করে বলো যে এটাকে কি হয়েছে বা কি আছে, ওটা যদি একটু বলো। ওটা একেবারে তার পূর্বে কিন্তু আমরা এই যে ঈশা দেব গতকাল রাতে থানায় দ্বারস্থ হয়ে সাংবাদিকদের সামনে যে মুখ খুলেছিলেন এবং সেখানে যে নানান অভিযোগ তুলে ধরেছিলেন সে বিষয়টা আমরা দেখানোর চেষ্টা করব। আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের যে বিশেষভাবে পিসিআর কে বলবো আমরা দেখানোর জন্য ঈশা দেব যে থানায় গিয়ে যে বিষয়টি বলেছিলেন, যে বক্তব্য রেখেছিলেন সেটা তুলে ধরার চেষ্টা করব। কারণ হচ্ছে আমি একটা মেরিট মেয়ে, তো আমার মানে আমি যেখানে আমার বিয়ে হয়েছে আমার শ্বশুরবাড়ি, ওইখানে একটা ছেলে আমার মানে 1 বছর ধরে ওর সাথে আমার রিলেশন আছে। তো ওইখানে ছেলে সব কিছু জানতো, আমি মেরিড, আমার বাচ্চা আছে, সব কিছু জানতো। জানার পরে হে নিজে যেই আমার কাছে আইছে যে আমি তোমার এসব মেরিড হয়েছে, কী হয়েছে, মেরিড হইলে তো এমন না যে তোমার জীবন শেষ, আমি তোমার দিন তোমার সব কিছু বরণ সব মানে আমি তোমার বিয়ে করবো, এরকম একটা আশা দিছে। তো কিছুদিন ভালোই আসতো, ভালোই চলছে। তারপরে মাস পরে আমি ব্যাঙ্গালোরে জব করি প্রাইভেট। তো এখানে ব্যাঙ্গালোরে থেকে আইসি করে আমরা কসবাকালী বাড়িতে ঘুরতে গেছি বলে হে মানে বিয়ে করবো। এর একটা বন্ধু আসলো লোকে, তো হে আমার বিয়ে করবো। তো আমি আবার তখনও আমি হেরে করছি যে তুমি বিয়ে যে করবা তোমার বাড়ি থেকে মানবো না। বাড়ি থেকে যদি না মানে এই আমরা ভিডিও বানাইতেছি, ভিডিওটা নিয়ে তুমি আমার পাড়ায় যাইবা, পাড়ার মানুষের জিজ্ঞাসা করবো, তখন আমার বাড়িতে অবশ্যই মানবো। তো তারপরে আচ্ছা ঠিক আছে, তো বিয়ে করছি। বিয়ে করার কিছুদিন পরে এখন আমি হ্যাঁ কসবাকালী বাড়িতে বিয়ে হয়েছে। বিয়েছে বন্ধু সামনে আসলে ভিডিও বানাইছে, ফটো আছে আমার কাছে। তারপরে ফোনে আমি বলছি যে আমি তো বিয়ে করছি, তাহলে আমি কেড়ে কাজ করতাম আর আমি কেড়ে বাড়ি বেড়ে দিতাম, তোমার বাড়িতে জানাম। সে বাড়িতে এরপরে এই সত্যতা পাওয়ার পরে আমি তোমার বাড়িতে জানাম, না তুমি না জানাতে পারলে আমি জানাম। এখন তো এর বাড়ি থেকে মানতো না, দিল একদম মহিলা বাড়ির মধ্যে রাখতো না, ছেলে মানতো না এরকম। এর মা বাবার সাথে কথা বলছি আমি, এর মা বাবা আমার বাজে বাজে গাড়ি গালাজ করতেছে, যা তুমি জোরে না দেখাইতে করে দেবো, আমরা জায়গা সম্পত্তি দিচ্ছি, আমরা পুলিশের টাকা খাওয়াই তোর কিছু করতে পারি। তো এই কারণে আজকে আমি পাড়াতে জানাইছি, পাড়াতে জানাই পাড়ার লোক বলতে আমরা সাপোর্টে আসি তোমার দিন। আপনি আপনার প্রথম হাজবেন্ডকে ছাড়ার কারণটা কি? মানে গাড়ি এসে করতে করতে রাস্তার মানে পাগল টাগলের মতন রাস্তায় দুতল পাইছে, এরকম হয়ে গেছে। কি নাম আসলো প্রথম হাজবেন্ড? রঞ্জিত দেব। আর পরে যে ছেলের সাথে বিয়ে হয়েছে ওর নাম কি করেছে? বাড়ি কোনখানে? কতদিন হয়েছে মানে আপনাদের এই দ্বিতীয় বিয়ে মানে সংসার চলছে? 1 বছরের মধ্যে আপনি বেঙ্গালুরু কতবার গেছেন? লাস্ট বেঙ্গালুরুতে আওয়ার পরে আপনাদের সে কি করছে? লাস্ট বেঙ্গালুরুতে আজকে আইসি আমি বেঙ্গালুরু থেকে। ওইখানে আমি আসলাম, ওইখান থেকে আমার মেমুলকি দিতেছে, ভাই আমার ফোন করে বাজে বাজে গাড়ি গালাজ করতেছে। তো এর আগে একবার আওয়ার পরেই আমার বিয়ে হয়েছে, তো তখন আমি গেছি আমার প্রবীণের যাবে আমি গেছি। তো এরপরে ওখানে আমি হেরে করতেছি, দেখি যে আমাদের সাইডেও আরও অন্য মেয়েরা লোকের সম্পর্কে আছে। তারপরে অন্য মেয়েরার সাথে কথা বলতেছে, আমার মতন আরও মানে সবসময় বিবাহিত মহিলারাই সাথে সম্পর্কে যান। তার একটা মেয়ে আছে লেগে আমাদের বিষও হয়েছে, বিষ খাইছে পরে যা মায়ের মানে বুঝাই ভালো করে কয়েক মাস মায়ের লোকে আসলে রোমাইটা এসেছে। আজকে যে শুনতে আমি এই ভিডিওর পুরোপুরি পোস্ট করছি, তখন ওই মেয়ে আমার দেখে চলে বলছে তুমি হেরাটা বিয়ে করছো, তো আমার লোক এরকম এরকম করছে, আমি তোর লেগে বিষ খেয়েছি। এমন আরও অনেক মেয়েরারই জীবনে এটা নষ্ট করছে। আমিও এটাই চাই যে আমার জীবনটা তার নষ্ট না হয়, আমিও হেরে চাই। আমি হেরে বিয়ে করছি যেহেতু সবাই যেহেতু রয়েছে, আমি হেরে চাই। আমি মানে এদিকেই থাকা যাচ্ছে যে আমার এটা এই থানা আওয়ার আগে আপনার যে ওই এলাকার যে মানে নেতৃত্বস্থানীয় কারোর কাছে কি বিষয়টা জানানো হয়েছিল? পুলিশ কি আশ্বাস দিচ্ছে আমার? যাও ভাড়া মানে সাপোর্টে আছে, যাও ভাড়া তো দেখবো, যদি ভালো মতন মাইনে না তাহলে মানবো, না হইলে আমরা জানি। আমরা আজকে কি হয়েছে যাওয়ার পরে? আমি ওইখানে গেছি, গিয়ে যাওয়ার পরে আমার মানে
হের বাইয়াই দেখছে, দেখার পরে হে বাড়ি থেকে বেঁচে গেছে। তো তারপরে ওখানে আমরা আবার এসেছি, ওখানে তার পাড়ার লোকে বলেছে যে তুমি আয়ো, আমরা আসি ওখানে দেখি হের না থাকবো, হের বাড়ি মানুষ চলছে ছেলে আর ছেলে পরিবার আছেন বাড়িতে না পাওয়া? ওখানে। তো ছেলের বাবার নাম? ছেলের বাবার নাম রাজু। আপনার নাম? আপনার নাম? হিসাবে দেখতেই পেলেন আপনারা যে ঈশা দেব নামক সেই মহিলা কি বলছেন, কি অভিযোগ বিশেষভাবে রিপন দাসকে নিয়ে। আমরা বলবো যে একটি পয়সার দুটি দিক থাকে এবং সেক্ষেত্রে দুটি দিককেই বিবেচনা করা প্রয়োজন। একটা দিক আমরা ঈশা দেবের বক্তব্য শুনলাম, তাতে কিন্তু সেখানে বিচার হয় না। অপরদিকে রিপন দাস কি বলছে সেটাও কিন্তু দেখাটা অনেকটাই জরুরি। সে কারণে আমরা আবারও রিপন দাসের কাছে ফিরে যাব, আমরা কথা বলার চেষ্টা করব। রিপন বাবু, আপনার থেকে যে বিষয়টা জানতে চাইছিলাম যে মেয়ের পরিবারের বিষয় আপনি বললেন অবশ্যই, কিন্তু মেয়ের পরিবারের সাথে যে আপনার যোগাযোগ ছিল, কি কথাবার্তা সেখান থেকে মেয়ে সম্বন্ধে আপনি জানতে পারেন? মেয়ের পরিবার সঙ্গে মার সঙ্গে অনেকবার ফোনে কথা হয়েছে, 2-4 বার ফোনে কথা হয়েছিল। তো মেয়ের মা সামনেও বললো যে শোন বাবা, ওর সঙ্গে কথা বলিস না, ওর জন্য এমনি একটা জীবন নষ্ট হয়েছে, তারপর 2টা জীবন নষ্ট হয়েছে। যেমন ওই 2টা জীবনের মাথার ভিতরে আসেছে ব্যাঙ্গালোর একজন ছিল, এই তো আপনার নামটা ওর ছিল আকাশ নামে। তো ঈশার জন্য আকাশে ফাঁসি দিয়ে আত্মহত্যা করলো। ওর তোলে ঈশা 13 লাখ টাকা মতো খরচ করলো। এটা ঈশার মার কোয়া। ঈশার মা আমায় এই কথাটাই বললো যে ঈশা, তুই ওই ছেলের তোলে এত টাকা ডাললি, তুই রিপনের জন্য এইসব জিনিস বানিয়েছিস। ওই বললাম না যে হাতের ব্রেসলেট, আংটি, তো ওইটাই বলছে যে ঈশা কোনো দিকে ভালো না, ও শুধু ছেলেদেরকে ধরে আর নষ্ট করে, একজন তো প্রাণ হারালো। তো ওইটাই একটা বিষয় জানতে চাইবো যে ঈশা কোনোদিন আপনাকে বলেছিল যে তার আগের স্বামী যে রঞ্জিত দেবনাথের নাম তুলে ধরা হয়েছে, সে বলছিল সে ড্রাগসের বিভিন্ন নেশার সাথে যুক্ত ছিল, সেই কারণে সেই স্বামীকে সে ছেড়ে এসেছে। এই বিষয়ে আপনার সাথে কিছু শেয়ার করেছিল? না, এমন কিছু শেয়ার হয়নি। এই বিষয়ে কোনো শেয়ার হয়নি আমার সঙ্গে কোনো কথা। আপনাকে জামাই ছেড়ে আসার কোনো কারণ না, দেখিয়েছে? কোনো কারণ দেখিনি। আচ্ছা, আপনাকে কি বলেছিল সে বিবাহিতই নয়? না, ওইটা নরমালি এক সময় বলেছিল যে বিবাহিত, ঠিক আছে, কারণ আমরা ছিলাম ফ্রেন্ডশিপে, এক্সট্রা কোনো কিছু নেই। এই ভিডিওটা বানিয়েছে ওর প্ল্যানে হয়েছে। ওই দিন আমি মদ খেয়েছিলাম, বললাম যে হ্যাঁ খেয়েছি, সবাই খেয়েছিলাম 3 জন। তো ওইটার ফায়দা উঠিয়েছিল। যেদিন আসার সময় কসবা কালীবাড়ি থেকে, ওই দিন আমি গাড়ি চালে আসতে পারলাম না, আমার ওই বন্ধুটা গাড়ি চালিয়ে আসলো। আচ্ছা, একটা বিষয় জানতে চাইবো যে ঈশা দেবীর যে সন্তান ছিল, সেটাও কি আপনি কোনোভাবে আজ করতে পেরেছিলেন? না 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 না, জানেন না। আপনার কি মনে হয় যে ঈশা দেবী কি কারণে, কি উদ্দেশ্য নিয়ে আপনার সাথে জুড়তে চেয়েছিল, বা কালকে যে অভিযোগগুলি করে সে যে আপনি উনাকে মেনে নিচ্ছেন না, বা এই যে গোটা ঘটনাটা উনি বলছেন, আপনি যেটা বলছেন যে সম্পূর্ণ সাজিয়ে বলছে থানায়, তো সেখানে আপনার কি মনে হয় এই সম্পূর্ণ বিষয়টি পিছনে ঈশা দেবীর কি উদ্দেশ্য? ঈশা দেবী ওইটাই উদ্দেশ্য যে এক ছেলেকে ধরবে, একবার জীবন নষ্ট করবেন, টাকা ওর থেকে নেবে, টাকা লাগবে, নাহলে জীবন শেষ করে দেবে ওই ছেলেটা। যেমন একটা ছেলে তো প্রাণ হারালো, জামাই তো জামাই কোনো কথা বলে লাভ নেই, কারণ ড্রাগসে। আর আরো কয়েকটা, যেমন কি ফটো দিলাম কয়েকটা, ওইগুলো তো দেখুন। ও স্টেটমেন্টে বলেছিল যে রানার পর আমার সঙ্গে 1 বছরের সম্পর্ক, কিন্তু 3 কি 3.5 মাস হবে, এর থেকে একদিনও বেশি হবে না, শুধু সম্পর্ক যে জাস্ট ফ্রেন্ডশিপ, এছাড়া কিছু না। হ্যাঁ, ঘোরাঘুরি বন্ধুদের সঙ্গে হয়। আর এই যে ফটো দিলাম অন্যদের সঙ্গে বিবাহ, এইসব তো ওর ক্যারেক্টার ভালো না, ও আমার ফাঁসাতে চেয়েছে, ওইটাই করেছে। একটা বিষয় জানতে চাইবো যে এই যে বিশেষভাবে আপনি বলছেন যে আপনাকে ফাঁসাতে চেয়েছে ঈশা দেবী সেখানে গিয়ে, তো ঈশা দেবী বলছিল কালকে স্টেটমেন্টে যে আপনারই কোন একটা বন্ধু উনাকে খবর দিয়েছিল যে আপনি বিশেষ কিছু মেয়ের সাথে আপনার সংযোগ রয়েছে বা সম্পর্ক রয়েছে, কথা বলছেন, এই বিষয়ে কি বলবেন? এই যে বিষয়টা আমি বলছি, একটা সময় ওই মেয়েটা আমার ক্লাসমেট ছিল, মানে আমার তো ছোট ছিল ক্লাসমেট। আচ্ছা, ভালো কথা। তারপর ওর সঙ্গে আমার ভালো ফ্রেন্ডশিপ ছিল, কিন্তু ও মেয়ের ছিল, ওইটাই। তো ও আমার ভালো পেয়েছিল অনেকটা। তো আমি বলছি না, এটা তো হবে না, ওর নামটা উল্লেখ করবো না, কিন্তু সময় লাগলে নামটা উল্লেখ করবো, আমি নাম নিতে চাই না। তো ওর সঙ্গে আমি টোটালি কথা বদ্ধ করে দিয়েছি, ওকে কোনো আশা দিইনি, কোনো কথাও দিইনি আমি। এটাও মেয়েটা আছে এখনো, জানতো, মেয়েটার মুখ থেকে শুনতে পারেন, যদি দরকার লাগে ওকে আনবো। তো ভালো কথা। তো আমার একটা বন্ধু ছিল, বন্ধু বলেছে ওকে যে রিপনকে পেতে হলে তুই বিষ খা, রিপনকে পেতে হলে তুই বিষ খা, এছাড়া আর পারবি না। আমার বন্ধুর কথাই, বন্ধুটার নাম হচ্ছে প্রবীর মজুমদার।
ওর কথাই ওই মেয়েটা বিষ খেলো। তো ওই আমার খবর দিল ওই দিনকার সন্ধ্যাবেলা, বছর খানেক আগের কথা। তো প্রবীর আমার ফোন করে বললো যে ঈশার কিছু, আরে সরি, ওই মেয়েটার কিছু হয়ে গেছে। আমার তো ডর লাগলো হঠাৎ করে, হ্যাঁ ভয় গেলাম, কারণ হুট করে কথা বন্ধ করলাম, আবার প্রবীর ফোন করছে। তো তারপরে আমি আমার দুজন ভাইকে পাঠালাম ওর বাড়ি থেকে, বলছে যে বাড়ির সামনে কান্নাকান্নি হচ্ছে, তো একটা মনের ভিতরে ভয় নর্মালি। তারপরে দিয়া 2 দিন পরে শুনলাম ও বিষ খেলো, ভালো কথা। 4 দিন 5 দিন ধরে আমার খাওয়া ঘুম কিছুই নেই। তো 6 দিনের দিন, হ্যাঁ 6 দিনের দিন আমি হসপিটালে গেলাম ওর সঙ্গে দেখা করতে। ও আমার দিকে তাকাও না, ও আমার দিকে কথাও বললো ওই মেয়েটা। তাই আমি বুঝলাম যে কিছু একটা আছে, ও আমার জন্য করেছে না, এটা অন্যদের কথাই করেছে, ভালো কথা। প্রবীর আমার সঙ্গে বসেছিল ওই দিনকে, 6 নম্বর দিন বসেছিল, হ্যাঁ দোকানে ছিল। তো দোকানে বসে কথা বলছি, প্রবীরের মোবাইলটাও সামনে, আমারটাও সামনে। হুট করে ওই মেয়েটা প্রবীরকে ফোন করলো, ওইটা লগল আমার সন্দেহ ঢুকলো যে ডাইরেক্ট যে প্রবীর কিছু বলেছে ওকে। তো প্রবীরের ফোনটা আমি কই ধর, তুই ধরে নর্মালি কথা বল, যে আমি এখানে নেই। তো ওই মেয়েটা ফোন করলো, প্রবীর ধরলো, ধরে বলছে প্রবীর দা আমার তো কালকে ছুটি দেবে, হ্যাঁ ডিসচার্জ করে দেবে, তো এখান থেকে আমি যাবো থানায়। তো আমি বলছি প্রবীরকে আসতে করে বলছি যে বল থানায় যাওয়ার কিছু না, নর্মালি বাড়ি চলে। তো প্রবীর ওই মেয়েটাকে বলছে যে হ্যাঁ থানায় যাওয়ার কিছু না, বাড়িতে। ওই মেয়েটা ডাইরেক্ট বললো প্রবীর দা তুমি শিখিয়েছো বিষ খেতে, তুমি আমার আইডিয়া দিয়েছো, তোমার বউ ড্রেসও আমাকে এনে দিলে, যে ছুটি পাওয়ার পর আমি থানায় যেয়ে ওর নামে কমপ্লেন করি। তো ওই দিন থেকে ওর সঙ্গে আমার চলাফেরা টোটালি বদ্ধ, জাস্ট হাই এন্ড হেলো, এছাড়া কিছু নেই। ওইটাই কালকের দিনও ওই বন্ধুটাই ওকে প্লাস আই থিঙ্ক যে এখানে আর থানায় এই প্রবীরে আপ ডাউন করালো ওই বন্ধুটাই। এবার এই বিষয়টিতে আপনি ক্লিয়ার করেছেন, এবার আমরা বলবো যে এই যে আপনাকে কেস দেওয়া হয়েছে, কালকে সে বেঙ্গালুরু থেকে আসে আপনার নামে কেস দেয়, এরপরে এই যে কিছুটা সময় আজকে দুপুর পর্যন্ত সে কোনোভাবে আপনার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করেছে? না, চেষ্টা করে, কারণ কি আমি সব দিকে ওকে ব্লক করে দিয়েছি অনেকদিন আগে থেকে। অন্য কোনো নাম্বার থেকে? না না, অন্য কোনো নাম্বার থেকে কোনো কন্টাক্ট করলো না। আচ্ছা, এত কিছু হওয়ার পর আপনার কি ডিমান্ড থাকবে? যেহেতু আমরা দেখতে পাচ্ছি আপনার যে বক্তব্য বা সেখানে ঈশা দেবীর যে বক্তব্য সম্পূর্ণ আলাদা আমরা দেখতে পাচ্ছি, এবং সেখানে দাঁড়িয়ে আপনার কি ডিমান্ড থাকবে? ঈশা দেবীও সাংবাদিকদের সামনে ডিমান্ড রেখেছেন, আপনার কি ডিমান্ড থাকবে সেটা আমরা শুনতে চাইবো। আমার এমনিতে কোনো ডিমান্ড নেই, কিন্তু এটাই বলবো যে হোক ছেলে হোক মেয়ে, কিন্তু একজনের জীবন আরেকজন নষ্ট করার কোনো অধিকার নেই। ওইটা একটা ফাইজলামিতে ইয়ার্কিতে নর্মালি ভিডিও বানিয়েছিল, ওইটা আবির দিয়ে বানিয়েছিল, কিন্তু ওইটাই কাজে লাগিয়েছে, আমার জীবনটা নষ্ট, ইজ্জত সম্মান সব নষ্ট করেছে। ওইটা তো আর ফিরিয়ে দিতে পারবে না। এটাই বলবো যে আর কোনো ছেলের সাথে যেন এমন কোনোদিন না করে, এছাড়া কোনো কিছু না, যাতে সবকিছু ডিলিট করে দেয়, আর এতটুকুই, আর কিছু না। প্রশাসনের কাছে কোনো দাবি থাকবে? প্রশাসনের কাছে দাবি থাকবে, যদি আমার কোনো দোষ থাকে তাহলে সুষ্ঠু বিচার ও পাবে, না আমি ওইটাই। এ বলে আমরা অবশ্যই আজকের দিনে দাঁড়িয়ে, যেহেতু একটি বিষয় আমাদের কাছে উঠে এসেছিল, গতকালকে মহিলা থানায় দ্বারস্থ হয়েছিল এক মহিলা, এবং সেখানে সে তার বিশেষ কিছু দাবি রাখে, এবং সেই দাবিগুলির পরিপ্রেক্ষিতে অপোজিট যে পার্সনটি ছিল, অর্থাৎ যে রিপন বাবুর উল্লেখ করা হয়েছিল, রিপন দাসের, সেই রিপন দাসকে আমরা সামনে নিয়ে আসার চেষ্টা করেছি, আপনাদের সামনে, দর্শক বন্ধুদের সামনে আমরা তথ্য সহকারে প্রমাণ দিয়ে সমস্তটা বিষয় তুলে ধরার চেষ্টা করেছি, এবং তার পাশাপাশি রিপন দাসের বক্তব্য বা মতামত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এবার বিচার করবে বিচারক মন্ডলী, বা বলাই যেতে পারে প্রশাসন, এবং আমাদের দর্শক বন্ধুরা বিষয়গুলি কিভাবে দেখছেন সেটা অবশ্যই আপনারা জানাবেন, এবং তার পাশাপাশি প্রশাসন এবার এই বিষয়টিকে তদন্ত সাপেক্ষভাবে কি বিচার দেয় বা কি রায় আসে সেটাই দেখার। এ বলে আমরা আমাদের এখনকার এই বিশেষ অনুষ্ঠান এখানে শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। আমি যদি বিয়ের করে শুধু করি তোমারও করতে, হ্যাঁ এটা তো কেসটাই না, তুই বলো না করতে কেমনে আমি বিয়ে করলেই দেখেছি না যে আমি বিয়ে করছি, কি
আমার শ্বশুরবাড়ি। ওইখানে একটা ছেলে আমার মানে 1 বছর ধরে ওর সাথে আমার রিলেশন আছে। তো ওইখানে ছেলে সব কিছু জানতো, আমি মেরিড, আমার বাচ্চা আছে, সব কিছু জানতো। জানার পরে হ্যাঁ যেই আমার কাছে আইসে। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা এবং আমার সাথে রয়েছে আমার সহকর্মী রাজেশ ত্রিপুরা স্যার এবং তার পাশাপাশি এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিচারের আশায় অর্থাৎ রিপন দাস। কি হয় ঘটনাটি হচ্ছে গতকাল রাতে আমরা দেখতে পাই হঠাৎই ঈশা দেব নামক এক কতিপয় মহিলা, সে মহিলা থানার দ্বারস্থ হয়, পশ্চিম মহিলা থানার দ্বারস্থ হয় এবং তার দাবি যেটি ছিল যে তিনি এক সন্তানের জননী এবং তাকে বিয়ে করার আশা দেখিয়ে প্রলোভন দিয়ে বিয়ে করা হয়নি বা বিয়ে করার পর তার মান্যতা দেওয়া হচ্ছে না, এমন নানান ধরনের অভিযোগ নিয়ে সে পশ্চিম মহিলা থানার দ্বারস্থ হয় গতকাল রাতে। এবারে এই গোটা বিষয়টিকে নিয়ে আমরা সহকর্মীর কাছে পৌঁছে যাবো, আমরা রাজেশ ত্রিপুরা স্যারের কাছে যাব এবং স্যারকে বলবো গোটা বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার জন্য। নমস্কার, ত্রিপুরা নিউজ 8 এর সকল দর্শকদের প্রণাম জানিয়ে আবার আমাদের আজকের দিনটা শুরু করছি। আমাদের আজকের বিষয় যেটি আছে এটা হচ্ছে গিয়ে গতকালকে সারা দিন ধরে সারা রাত ধরে একটি ভিডিও খুব ভাইরাল। তা হচ্ছে গিয়ে রিপন দাস যে আছে, রিপন দাসের একটি কাহিনী বা যে বলেছে ঈশা দেব একটি এলিগেশন নিয়ে এসেছিলেন ইস্ট আগরতলা উমেন পিএসে, যে এইখানে নাকি ওনার সাথে ধোকাধারি হয়েছে বা বিয়ে করে 1 বছর পর ওনাকে ঘরে নেওয়ার জন্য নারাজ জানিয়েছেন ওর পরিবারটা। ব্যাপার হচ্ছে কি আছে ব্যাপারটা, আমরাও কালকে নিউজটা করেছিলাম, সব পত্র পত্রিকায় বলুন, সব সোশ্যাল মিডিয়ায় ভরেছিল ব্যাপারটা। আমি অ্যাকচুয়ালি তথ্য ছাড়া কোনোদিন ত্রিপুরা নিউজ 8 কথা বলেছে না বলবে। আজ আমরা তারই জন্য যখন আমাদের হাউসে আমাদের ত্রিপুরা নিউজ 8 এর অফিসে আজকে রিপন দাস, ওই গতকালকে যে প্রতারক বলে পরিচিত ওই রিপন দাস এসেছিল আমাদের অফিসে, তারপর আমরা যখন ঘটনাটা জানি তারপর আমাদের মনে হয়েছে ত্রিপুরা নিউজ 8 এর যে এই বিষয়টা আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষদের জানানো প্রয়োজন যে কি হয়েছে। তাহলে এক পক্ষ কথা শুনে হয় না, একতরফে কথা শুনে হবে না, ওর বক্তব্যটা কি আছে আমরা এটা একটু শুনতে চেষ্টা করবো। রিপন বাবু, স্বাগত ত্রিপুরা নিউজ 8 এর পদে আপনাকে। নমস্কার, আমি রিপন দাস। রিপন বাবু, আপনাকে প্রথমত একটা কথা বলবো, আপনি তো আপনার নামে একটা কেস হয়েছে গতকাল ইস্ট আগরতলা ওমেন পিএসে। আমি কি জানতে পারি যে ঈশা দেবকে কিভাবে চেনেন আপনি? ওনাকে ঈশা দেব আমার এমনিতে ফেসবুক ফ্রেন্ড, আজ থেকে 3-3.5 মাস থেকে ফেসবুকে কথা হয়েছিল ওর সঙ্গে। তো নর্মালিতে আমরা শুধু ফ্রেন্ডই। তো ওই সময় মানে ঈশা ছিল ব্যাঙ্গালোরে, তো ব্যাঙ্গালোরে ওই সময় বলতো যে জব করতো, আসলে আমি কিছু জানতাম না, এমনিতে ফ্রেন্ডশিপ হয়েছে। তারপর ঈশা রিসেন্ট জুন মাসে আসলো ত্রিপুরায়। আসার পর আমার সঙ্গে একদিন দেখা করলো, দেখা করার পর প্ল্যান হলো যে হ্যাঁ চলো আমরা ঘুরতে যাবো। তো কোথায় যাবো, চলো। তো আমি বললাম ঠিক আছে। তো আমরা ঘুরতে বেরিয়েছিলাম, আমি, আমার একটা ছোট ভাই রুবেল নাম আর ঈশা। তো হুট করে বললো যে চলো কসবা মার বাড়িতে যাবো। তো আমি বললাম চলো ঠিক আছে। তো যাওয়ার পথে আমরা 3 জন ছিলাম গাড়িতে। তো ঈশা বললো চলো একটু ড্রিঙ্ক করি। তো আমি বলছি চলো। তো 3 জনে ড্রিঙ্ক করলাম, গাড়ি থামিয়ে সাইডে রেখে ড্রিঙ্ক করলাম। তো ড্রিঙ্ক করার পর চলো, ঈশা বলছে যে এবার বুক দেবো মার সামনে। আমি বলছিলাম ঠিক আছে। তো বুক দেওয়ার পর আমি পিসিআর কে বলবো যে হ্যাঁ বুক পিসিআর দেখাচ্ছেন যে বুকের ফটোটা একটু যদি দেখাও, যে বুকটা যে দিয়েছে বুকটাতে কতটুকু সততা আছে এটার মধ্যে, এটা আমরা টেলিকাস্ট করিনি, এটা কালকে ঈশাই দিয়েছিল আমাদের সব হাউসদেরকে ফটোটা, বুকের যদি ফটোটা আপনি দেখান যে বুকটা দিয়েছিল। বলুন আচ্ছা। তারপরে বলছি যে ঈশা যাও বুকটা বাড়িতে নিয়ে যাও, চলো একসাথে চলে যাবো। তো বলছে না এইভাবে যাবো না। আমি কেন, কই সিঁদুরটা, আমাকে সিঁদুরটাও নিয়ে যাও। তো বলছে না আমি তো এমনি করে যাবো না। তো সাইড করলাম, তো সাইড করে আমি রাখলাম, তুমি আমার দিতে হবে সিঁদুরটা। তো আমিও খেয়ে রয়েছে, ও খেয়ে রয়েছে, বন্ধু খেয়ে রয়েছে। ওটাকে সিঁদুর ছিল না, ওইটা এমনিতে না, নামে সিঁদুর ছিল, কিন্তু এটা ছিল আবির। ওটা তো আবির ছিল। আবিরটা কেন দিয়েছিলেন? না, ও তো রিলস বানাই, এমনিতে কথা উঠলো চলো রিলস বানাবো। তো এমনিতে তো সিঁদুর দেবো না আমি, তো আবির ছিল। তো ওইটা ভিডিওতে দেখতে পাচ্ছি আমরা, যে আমি পিসিআর কে বলবো যদি আপনি একটু দেখান যে সিঁদুরটা লাগাচ্ছে, যে এই ফটোটা যদি একটু দেখাতে পারেন যে আপনি কি করছিলেন তখন। ওইটা সিঁদুর ছিল না, ওইটাই ছিল আবির। তো হ্যাঁ, ওইটা ইনস্টা রিলসের জন্য বানিয়েছিল, এমনিতে বানিয়েছিল, ইনস্টার জন্য বানিয়েছিল। ও তো রিলস বানায় সব সময়।
কিন্তু ওনার তো এলিগেশন যে আপনি নাকি ওনার সাথে সহবাস করেছেন 1 বছর। না, ও 1 বছর ও তো বলেছে। দেখতেই পাচ্ছেন, আমাদের ত্রিপুরা নিউজ এইটের যত দর্শক বন্ধুরা আছে তাদেরকে আমরা একটা জিনিস পরিপূর্ণ করতে চাই, আবির আর সিঁদুরের মধ্যে একটা পার্থক্য আছে, তাই যদি আপনারা দেখতেই পারছেন। সিঁদুরটা আপনি কোথা থেকে নিচ্ছিলেন, হাতে রেখেছিলেন বা আবির যেটা আবির এটা হাতে ছিল, যেটা হাতে ছিল, হাতে ছিল, আবির হাতে ছিল, আর সিঁদুরটা তো যেভাবে ছিল ওইভাবে, মানে সিঁদুরটা মানে আপনার ওই প্রসারের থালিতে ছিল, ভাঙাও হয়নি, প্যাকেট থেকে বার করা হয়নি, ভাঙা হয়নি, হ্যাঁ। তাই তো? আচ্ছা, এটা আমাকে একটু ক্লিয়ারলি বলুন যে তারপর ঈশার সাথে কখন লাস্ট আপনার কথা হয়? ঈশার সঙ্গে লাস্ট তো আমার কথা হয়েছিল প্রায় 4-5 দিন আগ পর্যন্ত। এমনিতে মাতাবাড়ি থেকে আসার পর ও আমায় নর্মালি ব্ল্যাকমেল করতো, আমি ফটো ছেড়ে দেবো, এই করে নিব। আর ও তো ও স্টেটমেন্টে বলেছিল যে 1 বছর ধরে সম্পর্ক, সহবাসের সম্পর্ক, সবকিছু বলেছিল। হার্ডলি গেলে 3-3.5 মাসে আমাদের কথাবার্তা, নর্মালি ফ্রেন্ডশিপ সম্পর্ক, এছাড়া কিছু নেই। তারপরে ও বলছে যে হ্যাঁ তুমি আমাকে কবে বাড়িতে নিয়ে যাবে। আমি বললাম যে কেন নিয়ে যাবো, আমি তো তোমার কোনো কথা দিইনি, তোমার সঙ্গে এমন কিছু না। ও বলছে যে এই ভিডিওটা আমি আপলোড করে দেবো। আমাকে এটা আপলোড করার কিছু নেই, এটা তো আবির, এটা তো আবির। না, সবাই জানে এটা আবির, আরে আমরা জানি এটা আবির, সবাই কি জানে? সবাই তো জানে না। তো ওইটা আমি অনেকটা ভয় পাই। তারপরে দিয়ে 2-3 দিন আমি এমনিতে ডিপ্রেশনে, তো খার্চি যাওয়ার ভিডিওটা ও আপলোড করলো, ওইটা থেকে আমার ডরটা ঢুকলো যে মানুষে কি বলবো, মা বাবার চোখে কি করে আমি মানে ওদের সামনে কি করে যাবো। তারপরে হুট করে আমি দেখলাম ও একটা একটা করে আস্তে আস্তে ব্ল্যাকমেলও করছে। ও আমার তো একটা মোটা অঙ্ক টাকা চেয়েছিল, আমি 1 টাকাও দেইনি। কত টাকা চেয়েছিল যদি আমাদের দর্শক বন্ধুদের আপনি খুলে বলতে পারেন? প্রায় 5 লাখ টাকা চেয়েছিল। 5 লাখ টাকা চেয়েছিল। আপনার দেওয়ার সম্মত ছিল না? না, ছিল না। তার জন্য আমি 1 টাকাও দেইনি। 1 টাকাও দেইনি। তারপরে ও নরমালিতে একটা ফটো সেন্ড করলো। আমি ভাবছিলাম যে ওইটা কোনোদিনই আপলোড করবে না। তারপরে আমি দেখলাম হুট করে একদিন আপলোড করে দিয়েছে। তারপরে কালকে কেস দিল আমার নামে। কোন এর আগে কেস দেওয়ার আগে বা আপলোড করার আগে আপনার সাথে কোনো কথাবার্তা হয়েছিল? যে নরমালিতে আমি ওকে বলেছিলাম যে আমার জীবনটা নষ্ট করো না, জীবনটা নষ্ট করো না, আমার এইসব দেখলে বাড়ি থেকে বের করে দেবে, আমি সমাজে কি করে মুখ দেখাবো। কিন্তু ওই জিনিসটাও মানলো না। ও বলছে তুমি মরে যাও কিন্তু আমার লাগবে। আমাকে এটা আবার কে, আমি তোমায় ভালোবেসেছি। আমাকে আমাদের কথা এমন ছিল, ফ্রেন্ডশিপ ছিল, ভালোবাসা অন্যটা। হ্যাঁ, তা আমি ওকে সুন্দর বুঝিয়েছি কিন্তু বুঝে নাই। তো আমি ডাইরেক্ট বললাম যে শোনো, এইসব করো না, আমার জীবনটা নষ্ট করো না তুমি। কোন নষ্ট হলে হোক না, আমার কি, আমার তোমাকে লাগবে। আমি বলছি এটা কোনোদিন হবে না, যা খুশি করার তুমি করো, ভিডিও আপলোড করো, আমার নামে কেস দাও, যা খুশি করো। ওইটা আমি রাগের মাথায় বলেছিলাম, ডরও ছিল মাথায়, কিন্তু ওইটা আমি বলে দিয়েছি। আমরা তো এমনিতে আপনি যা এভিডেন্স দিয়েছেন, যতগুলো করেছেন, ওগুলো আমরা দেখাচ্ছিও বটে। আপনার নলেজে কি হয় যে ও কি আরো এরকম অনেক ছেলেদের সাথে ওর রিলেশন আছে বা কোনো কিছু? যে সময় ওর সঙ্গে আমার ফার্স্ট কথা, ওই সময় আমি এমনি কিছু জানতাম না। ওই মাতাবাড়ি থেকে আসার পর, কসবা মাতাবাড়ি থেকে আসার পর প্রায় অনেকে বললো আমার যে মেয়েটা এমন, তারপর অনেকগুলো ফটো দিল। কেমন, যদি আমাদের দর্শক বন্ধুদের যদি আপনি একটু বলতে পারেন। ও তো একটা সময় বলতো যে ও ব্যাঙ্গালোরে জব করে, তো কি জব এটা আমি কোনোদিন ওকে জিজ্ঞেস করিনি। কিন্তু ওইটা আস্তে আস্তে সামনে স্পা সেন্টারে কাজ করে, তো ওইটাই তো জানেন তো ওইটা কতটা ভালো, যতটা এর চেয়ে বেশি খারাপ ওইখানে। তো ও টাকা অনেকটাই ইয়ে করতো। তো আমার জন্য ও আমার বার্থডেতে অনেকটাই কিছু বানিয়ে রেখেছিল। আমি বলছিলাম না এটার কোনো দরকার নেই, ও আমার ভিডিও কলে দেখিয়েছিল। তো ওইটা আমি ডাইরেক্ট না করে দিলাম যে এমন কিছু লাগবে না, আমার কিছুই না। রিপন বাবু, একটা বিষয় জানতে চাইবো আমরা, এই যে ঈশা দেবের কথা বলছেন আপনি, ঈশা দেবের পরিবারের কারোর সাথে কি আপনার কোনো যোগাযোগ ছিল? হ্যাঁ, ঈশা দেবের পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল, প্লাস ওর বাড়িতে আমি 1-2 বার গিয়েছিলাম। এবার যে সময় ঈশা আসলো তারপর 1-2 বার গিয়েছিলাম। তো ঈশার দেখুন ফ্যামিলি তুলে আমি কথা বলতে চাই না, ও তো আমার ফ্যামিলির অনেকটা মান সম্মান ডুবিয়েছে। যেমন কি বলি, ওর মা 2টো বিয়ে, ওর 3-4টা বিয়ে, ওর বোনের 2টো বিয়ে। ফ্যামিলি কোন দিকে ভালো? একটা জিনিস আমরা রিপন বাবু একটা কথা বলুন, ওকে যার সাথে প্রেম করতো ওর সাথে বিয়ে করে বেড়াতো। ও যার সঙ্গে কথা বলতো এমনই, ও সবার সঙ্গে প্রেম করতো, সবার সঙ্গে বিয়ে হওয়ার, তারপরে টাকার জন্য মানে টার্গেট করতো শুধু টাকার জন্য। তারপর ব্যাঙ্গালোরে বলতে চাইছেন যে আমি আমাদের পিসিআর কে রিকোয়েস্ট করব, আমাদের কাছে যে তথ্যটা উঠে এসছে পুরো ত্রিপুরাবাসী জানুক যে উনি কি করতেন বা কিভাবে প্রলোভন দেখাতেন লোকেদের। এটা একদম খুব সিরিয়াস ইস্যু। এটা আমি বলবো পূজা, তুমি যদি একটু বিস্তারিত করে বলো যে এটাকে কি হয়েছে বা কি আছে, ওটাও যদি একটু বলো। ওটা একেবারে তার পূর্বে কিন্তু আমরা এই যে ঈশা দেব গতকাল রাতে থানায় দ্বারস্থ হয়ে সাংবাদিকদের সামনে যে মুখ খুলেছিলেন এবং সেখানে যে নানান অভিযোগ তুলে ধরেছিলেন, সে বিষয়টা আমরা দেখানোর চেষ্টা করব।
আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের যে বিশেষভাবে পিসিআর কে বলবো আমরা দেখানোর জন্য ঈশা দেব যে থানায় গিয়ে যে বিষয়টি বলেছিলেন, যে বক্তব্য রেখেছিলেন, সেটা তুলে ধরার চেষ্টা করব। আমি একটা মেরিট মেয়ে, তো আমার মানে আমি যেখানে আমার বিয়ে হয়েছে আমার শ্বশুরবাড়ি, ওইখানে একটা ছেলে আমার মানে 1 বছর ধরে ওর সাথে আমার রিলেশন আছে। তো ওইখানে ছেলে সব কিছু জানতো, আমি মেরিড, আমার বাচ্চা আছে, সব কিছু জানতো। জানার পরে হে নিজে যেই আমার কাছে আইছে যে আমি তোমার এসব মেরিড হয়েছে, কী হয়েছে, মেরিড হইলে তো এমন না যে তোমার জীবন শেষ, আমি তোমার এরকম তোমার সব কিছু বরণ সব মানে আমি তোমার বিয়ে করবো এরকম একটা আশা দিছে। তো কিছুদিন ভালোই আসতো, ভালোই চলছে। তারপরে মাস 6 মাস পরে আমি ব্যাঙ্গালোরে জব করি প্রাইভেট। তো এখানে ব্যাঙ্গালোরে থেকে আইসি করে আমরা কসবাকালী বাড়িতে ঘুরতে গেছি করে হে আমার বিয়ে করবো। এর একটা বন্ধু আসলো লোকে, তো হে আমার বিয়ে করবো। তো আমি আবার তখনও আমি হেরে করছি যে তুমি বিয়ে যে করবা তোমার বাড়ি থেকে মানবো না। বাড়ি থেকে যদি না মানে এই আমরা ভিডিও বানাইতেছি, ভিডিওটা নিয়ে তুমি আমার পাড়ায় যাইবা, পাড়ার মানুষের যদি করবো তখন আমার বাড়িতে অবশ্যই মানবো। তো তারপরে আচ্ছা ঠিক আছে, তো বিয়ে করছি। বিয়ে করার কিছুদিন পরে এখন আমি ঠাকুর বাড়িতে বিয়ে হয়েছে। হ্যাঁ, কসবাকালী বাড়িতে বিয়েছে। বন্ধু সামনে আসলে ভিডিও বানাইছে, ফটো আছে আমার কাছে। তারপরে ফোনে আমি বলছি যে আমি তো বিয়ে করছি, তাহলে আমি কেড়ে কাজ করতাম আর আমি কেড়ে বাড়ি বেড়ে দিতাম, তোমার বাড়িতে জানাম। সে বাড়িতে এরপরে এই সত্যতা পাওয়ার পরে আমি তোমার বাড়িতে জানাম, না তুমি না জানাতে পারলে আমি জানাম। এখন এর বাড়ি থেকে মানতে লাগলো, একটা মহিলা বাড়ির মধ্যে রাখতো না, ছেলে মানতো না এরকম। এর মা বাবার সাথে কথা বলছি আমি, এর মা বাবা আমার বাজে বাজে গালি গালাজ করতেছে, যা তুমি চোরে লাতে হাইতে করে দেবো, আমরা জায়গা সম্পত্তি দিচ্ছি, আমরা পুলিশে টাকা খাওয়াই তোর কিছু করতে পারি। তো এই কারণে আজকে আমি পাড়াতে জানাইছি, পাড়াতে জানাইছি পাড়ার লোক আমরা সাপোর্টে আসি তোমার দিন। আপনার প্রথম হাজবেন্ডটা ছাড়ার কারণটা কি? মানে গাড়ি এসে করতে করতে রাস্তার মানে পাগল টাগলের মতন রাস্তায় তুলতে পাইছে, এরকম হয়ে গেছে। কি মনে আসলো প্রথম হাজবেন্ড? রঞ্জিত দেব। আর পরে যে ছেলের সাথে বিয়ে হয়েছে ওর নাম কি করেছে? বাড়ি কোনখানে? কতদিন হয়েছে মানে আপনাদের এই দ্বিতীয় বিয়ে মানে সংসার চলছে? 1 বছরের মধ্যে আপনি বেঙ্গালুরু কতবার গেছেন? লাস্ট বেঙ্গালুরুতে আওয়ার পরে আপনারা সে কি কইছে? লাস্ট বেঙ্গালুরুতে আজকে আইছি আমি বেঙ্গালুরু থেকে। হে ওইখানে আমি আসলাম, ওইখান থেকে আমার হুমকি দিতেছে, হে ভাই আমার ফোন করে বাজে বাজে গালি গালাজ করতেছে। তো এর আগে একবার আওয়ার পরেই আমরা বিয়ে হয়েছে, তো তখন আমি গেছি আমার প্রবীণের যাবে আমি গেছি। তো এরপরে ফোন আমি হেরে করতেছি, দেখি যে হে আমারই সাইডাও আরও অন্য মেয়েরা লোকের সম্পর্কে আছে। তারপরে অন্য মেয়েরার সাথে কথা বলতেছে, আমার মতন আরও হে মানে সব বিবাহিত মহিলারই সাথে সম্পর্কে যান। তার একটা মেয়ে আছে, হের লেগে আমাদের বিষও হয়েছে, বিষ খাইছে পরে যা মায়ের মানে বুঝে ভালো করে কয়েক মাস মায়ের লোক আসলে মায়ের এসে আর কে যে শুনতে আমি এই ভিডিও ফুটফুটি পোস্ট করছি, তখন ওই মেয়ে আমার দেখে শুনে বলছে তুমি হেরাটা বিয়ে করছো, হ্যাঁ তো আমার লোক এরকম এরকম করছে, আমি তার লেগে বিষ খেয়েছি। এমন আরও অনেক মেয়ের আগে জীবনে এটা নষ্ট করছে। আমিও এটাই চাই যে আমার জীবনটা তার নষ্ট না হয়, আমিও হেরে চাই। আমি হেরে বিয়ে করছি যেহেতু সবাই যেহেতু দেখছে, আমি হেরে চাই। আমি মানে এমনিই থাকা যাচ্ছি যে আমার এটা এই থানা আওয়ার আগে আপনার যে ওই এলাকার যে মানে নেতৃত্বস্থানীয় কারোর কাছে কি বিষয়টা জানানো হয়েছিল? পুলিশ কি আশ্বাস দিচ্ছে? ঠিক আছে, আমরা যাও ভাড়া মানে সাপোর্টে আছে, যাও ভাড়া তো দিতে যদি ভালো মতন মাইন না তাহলে মানবো, না হইলে আমরা আমরা আজকে কি হয়েছে যাওয়ার পরে? আমি ওখানে গেছি, গিয়ে যাওয়ার পরে আমার মানে হের ভাই দেখছে, দেখার পরে হে বাড়ি থেকে দেখে গেছে। তো তারপরে ওখানে আমরা আবার এসে কেন ওখানে তার পাড়ার লোকে বলেছে যে আপনি আয়ো, আমরা আসি ওখানে দেখি হের না থাকবো, হের বাড়ির মানুষ আছে। ছেলে আর ছেলে পরিবার আছেন বাড়িতে না পাওয়া? ওখানে তো ছেলের বাবার নাম? বাবার নাম রাজু। আপনার নাম? আপনার নাম? দেখতেই পেলেন আপনারা যে ঈশা দেব নামক সেই মহিলা কি বলছেন, কি অভিযোগ বিশেষভাবে রিপন দাসকে নিয়ে। আমরা বলবো যে একটি পয়সার দুটি দিক থাকে এবং সেক্ষেত্রে দুটি দিককেই বিবেচনা করা প্রয়োজন। একটা দিক আমরা ঈশা দেবের বক্তব্য শুনলাম,
তাতে কিন্তু সেখানে বিচার হয় না। অপরদিকে রিপন দাস কি বলছে সেটাও কিন্তু দেখাটা অনেকটাই জরুরি। সে কারণে আমরা আবারও রিপন দাসের কাছে ফিরে যাব, আমরা কথা বলার চেষ্টা করব। রিপন বাবু, আপনার থেকে যে বিষয়টা জানতে চাইছিলাম যে মেয়ের পরিবারের বিষয় আপনি বললেন অবশ্যই, কিন্তু মেয়ের পরিবারের সাথে যে আপনার যোগাযোগ ছিল, কি কথাবার্তা সেখান থেকে মেয়ে সম্বন্ধে আপনি জানতে পারেন? মেয়ের পরিবার সঙ্গে মার সঙ্গে অনেকবার ফোনে কথা হয়েছে, 2-4 বার ফোনে কথা হয়েছিল। তো মেয়ের মা সামনেও বললো যে শোন বাবা, ওর সঙ্গে কথা বলিস না, ওর জন্য এমনি একটা জীবন নষ্ট হয়েছে, তারপর 2টা জীবন নষ্ট হয়েছে। যেমন ওই 2টা জীবনের মাথার ভিতরে এসেছে বেঙ্গালোর একজন ছিল, এই তো আপনার নামটা ওর ছিল আকাশ নামে। তো ঈশার জন্য আকাশে ফাঁসি দিয়ে আত্মহত্যা করলো। ওর তোলে ঈশা 13 লাখ টাকা মতো খরচ করলো। এটা ঈশার মার কোয়া। ঈশার মা আমায় এই কথাটাই বললো যে ঈশা, তুই ওই ছেলের তোলে এত টাকা ডাললি, তুই রিপনের জন্য এইসব জিনিস বানিয়েছিস। ওই বললাম না যে হাতের ব্রেসলেট, আংটি, তো ওইটাই বলছে যে ঈশা কোনো দিকে ভালো না, ও শুধু ছেলেদেরকে ধরে আর নষ্ট করে, একজন তো প্রাণও হারালো। তো ওইটাই একটা বিষয় জানতে চাইবো যে ঈশা কোনোদিন আপনাকে বলেছিল যে তার আগের স্বামী যে রঞ্জিত দেবনাথের নাম তুলে ধরা হয়েছে, সে বলছিল সে ড্রাগসের বিভিন্ন নেশার সাথে যুক্ত ছিল, সে কারণে সেই স্বামীকে সে ছেড়ে এসেছে। এই বিষয়ে আপনার সাথে কিছু শেয়ার করেছিল? না, এমন কিছু শেয়ার হয়নি। এই বিষয়ে কোনো শেয়ার হয়নি আমার সঙ্গে কোনো কথা। আপনাকে জামাই ছেড়ে আসার কোনো কারণ না, দেখিয়েছিল? কোনো কারণ দেখিয়েনি। আচ্ছা, আপনাকে কি বলেছিল সে বিবাহিতই নয়? না, ওইটা নরমালি এক সময় বলেছিল যে বিবাহিত, ঠিক আছে, কারণ আমরা ছিলাম ফ্রেন্ডশিপে, এক্সট্রা কোনো কিছু নেই। এই ভিডিওটা বানিয়েছে ওর প্ল্যানে হয়েছে। ওই দিন আমি মদ খেয়েছিলাম, বললাম যে হ্যাঁ খেয়েছি, সবাই খেয়েছিলাম 3 জন। তো ওইটার ফায়দা উঠিয়েছিল। যেদিন আসার সময় কসবা কালীবাড়ি থেকে, ওই দিন আমি গাড়ি চালিয়ে আসতে পারলাম না, আমার ওই বন্ধুটা গাড়ি চালিয়ে আসলো। আচ্ছা, একটা বিষয় জানতে চাইবো যে ঈশা দেবীর যে সন্তান ছিল সেটাও কি আপনি কোনোভাবে আজ করতে পেরেছিলেন? না 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 না, জানেন না। আপনার কি মনে হয় যে ঈশা দেবী কি কারণে, কি উদ্দেশ্য নিয়ে আপনার সাথে জুড়তে চেয়েছিল, বা কালকে যে অভিযোগগুলি করে সে যে আপনি উনাকে মেনে নিচ্ছেন না, বা এই যে গোটা ঘটনাটা উনি বলছেন, আপনি যেটা বলছেন যে সম্পূর্ণই সাজিয়ে বলছে থানায়, তো সেখানে আপনার কি মনে হয় এই সম্পূর্ণ বিষয়টি পিছনে ঈশা দেবীর কি উদ্দেশ্য? ঈশা দেবী ওইটাই উদ্দেশ্য যে এক ছেলেকে ধরবে, এবার জীবন নষ্ট করবেন, টাকা ওর থেকে নেবে, টাকা লাগবে, নাহলে জীবন শেষ করে দেবে ওই ছেলেটা। যেমন একটা ছেলে তো প্রাণ হারালো, জামাই তো কোনো কথা বলে লাভ নেই, কারণ রাখছে। আর আরো কয়েকটা, যেমন কি ফটো দিলাম কয়েকটা, ওইগুলো তো দেখুন। ও স্টেটমেন্টে বলেছিল যে রানার পর আমার সঙ্গে 1 বছরের সম্পর্ক, কিন্তু 3 কি 3.5 মাস হবে, থেকে একদিনও বেশি হবে না, শুধু সম্পর্ক যে জাস্ট ফ্রেন্ডশিপ, এছাড়া কিছু না। হ্যাঁ, ঘোরাঘুরি বন্ধুদের সঙ্গে হয়। আর এই যে ফটো দিলাম অন্যদের সঙ্গে বিবাহ এইসব, তো ওর ক্যারেক্টার ভালো না, ও আমার ফাঁসাতে চেয়েছে, ওইটাই করেছে। একটা বিষয় জানতে চাইবো যে এই যে বিশেষভাবে আপনি বলছেন যে আপনাকে ফাঁসাতে চেয়েছে ঈশা দেবী সেখানে গিয়ে, তো ঈশা দেবী বলছিল কালকে স্টেটমেন্টে যে আপনারই কোন একটা বন্ধু ওনাকে খবর দিয়েছিল যে আপনি বিশেষ কিছু মেয়ের সাথে আপনার সংযোগ রয়েছে বা সম্পর্ক রয়েছে, কথা বলছেন, এই বিষয়ে কি বলবেন? এই যে বিষয়টা আমি বলছি, একটা সময় ওই মেয়েটা আমার ক্লাসমেট ছিল, মানে আমাদের ছোট ছিল ক্লাসমেট। আচ্ছা, ভালো কথা। তারপর ওর সঙ্গে আমার ভালো ফ্রেন্ডশিপ ছিল, কিন্তু ও মেরিড ছিল। ওইটাই তো, ও আমার ভালো পেয়েছিল অনেকটা। তো আমি বলছি না, এটা তো হবে না, ওর নামটা উল্লেখ করবো না, কিন্তু সময় লাগলে নামটা উল্লেখ করবো, আমি নাম নিতে চাই না। তো ওর সঙ্গে আমি টোটালি কথা বদ্ধ করে দিয়েছি, ওকে কোনো আশা দিইনি, কোনো কথাও দিইনি আমি। এটাও মেয়েটা আছে এখনো, জানতো মেয়েটার মুখ থেকে শুনতে পারবেন, যদি দরকার লাগে ওকে আনবো। তো ভালো কথা। তো আমার একটা বন্ধু ছিল, বন্ধু বলেছে ওকে যে রিপনকে পেতে হলে তুই 20 খা, রিপনকে পেতে হলে তুই 20 খা, এছাড়া আর পারবি না। আমার বন্ধুর কথায়, বন্ধুটার নাম হচ্ছে প্রবীর মজুমদার, ওর কথায় ওই মেয়েটা 20 খেলো। তো ওই আমার খবর দিল ওই দিনকার সন্ধ্যাবেলা, বছর খানেক আগের কথা। তো প্রবীর আমার ফোন করে বললো যে ঈশার কিছু, ওই মেয়েটার কিছু হয়ে গেছে। আমার তো ডর লাগলো হঠাৎ করে, হ্যাঁ ভয় পেলাম, কারণ হুট করে কথা বন্ধ করলাম, আবার প্রবীর ফোন করছে। তো তারপরে আমি আমার 2 জন ভাইকে পাঠালাম ওর বাড়ির দিকে, বলছে যে বাড়ির সামনে কান্নাকান্নি হচ্ছে, তো একটা মনের ভিতরে ভয় নর্মালি। তারপরে দিয়া 2 দিন পরে শুনলাম ও 20 খেলো, ভালো কথা। 4 দিন 5 দিন ধরে আমার খাওয়া ঘুম কিছুই নেই। তো 6 দিনের দিন আমি হসপিটালে গেলাম ওর সঙ্গে দেখা করতে। ও আমার দিকে তাকাও না, ও আমার দিকে কথাও বললো ওই মেয়েটা। তাই আমি বুঝলাম যে কিছু একটা আছে, ও আমার জন্য করেছে না, এটা অন্যদের কথাই করেছে। ভালো কথা। প্রবীর আমার সঙ্গে বসেছিল ওই দিনকে, 6 নম্বর দিন বসেছিল, হ্যাঁ দোকানে ছিল।
তো দোকানে বসে কথা বলছি, প্রবীরের মোবাইলটাও সামনে, আমারটাও সামনে। হুট করে ওই মেয়েটা প্রবীরকে ফোন করলো, ওইটা লগলগে আমার সন্দেহ ঢুকলো যে ডাইরেক্ট যে প্রবীর কিছু বলেছে ওকে। তো প্রবীরের ফোনটা আমি কই ধর, তুই ধরে নর্মালি কথা বল যে আমি এখানে নেই। তো ওই মেয়েটা ফোন করলো, প্রবীর ধরলো, ধরে বলছে প্রবীর দা আমার তো কালকে ছুটি দেবে, হ্যাঁ ডিসচার্জ করে দেবে, তো এখান থেকে আমি যাবো থানায়। তো আমি বলছি প্রবীরকে আসতে করে বলছি যে বল থানায় যাওয়ার কিছু না, নর্মালি বাড়ি চলে। তো প্রবীর ওই মেয়েটাকে বলছে যে হ্যাঁ থানায় যাওয়ার কিছু না বাড়িতে। ওই মেয়েটা ডাইরেক্ট বললো প্রবীর দা তুমি শিখিয়েছো বিষ খেতে, তুমি আমার আইডিয়া দিয়েছো, তোমার বউ ড্রেসও আমাকে এনে দিলে, যে ছুটি পাওয়ার পর আমি থানায় যেয়ে ওর নামে কমপ্লেন করি। তো ওই দিন থেকে ওর সঙ্গে আমার চলাফেরা টোটালি বদ্ধ, জাস্ট হাই অ্যান্ড হেলো, এছাড়া কিছু নেই। ওইটাই কালকের দিনও ওই বন্ধুটাই ওকে প্লাস আই থিঙ্ক যে এখানে আর থানায় এই প্রবীরে আপ ডাউন করালো ওই বন্ধুটাই। এবার এই বিষয়টিতে আপনি ক্লিয়ার করেছেন, এবার আমরা বলবো যে এই যে আপনাকে কেস দেওয়া হয়েছে, কালকে সে বেঙ্গালুরু থেকে আসে আপনার নামে কেস দেয়, এরপরে এই যে কিছুটা সময় আজকে দুপুর পর্যন্ত সে কোনোভাবে আপনার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করেছে? না, চেষ্টা করে কারণ কি আমি সব দিকে ওকে ব্লক করে দিয়েছি অনেকদিন আগে অন্য কোনো নাম্বার থেকে? না, অন্য কোনো নাম্বার থেকে কোনো কন্টাক্ট করলো না। আচ্ছা, এত কিছু হওয়ার পর আপনার কি ডিমান্ড থাকবে? যেহেতু আমরা দেখতে পাচ্ছি আপনার যে বক্তব্য বা সেখানে ঈশা দেবীর যে বক্তব্য সম্পূর্ণ আলাদা আমরা দেখতে পাচ্ছি, এবং সেখানে দাঁড়িয়ে আপনার কি ডিমান্ড থাকবে? ঈশা দেবীও সাংবাদিকদের সামনে ডিমান্ড রেখেছেন, আপনার কি ডিমান্ড থাকবে সেটা আমরা শুনতে চাইবো। আমার এমনিতে কোনো ডিমান্ড নেই, কিন্তু এটাই বলবো যে হোক ছেলে হোক মেয়ে, কিন্তু একজনের জীবন আরেকজন নষ্ট করার কোনো অধিকার নেই। ওইটা একটা ফাইজলামিতে ইয়ার্কিতে নর্মালি ভিডিও বানিয়েছিল, ওইটা আবির দিয়ে বানিয়েছিল, কিন্তু ওইটাই কাজে লাগিয়েছে, আমার জীবনটা নষ্ট, ইজ্জত সম্মান সব নষ্ট করেছে। ওইটা তো আর ফিরিয়ে দিতে পারবে না। এটাই বলবো যে আর কোনো ছেলের সাথে যেন মন কোনোদিন না করে, এছাড়া কোনো কিছু না, যাতে সবকিছু ডিলিট করে দেয়, আর এতটুকুই, আর কিছু না। প্রশাসনের কাছে কোনো দাবি থাকবে? প্রশাসনের কাছে দাবি থাকবে যদি আমার কোনো দোষ থাকে তাহলে সুষ্ঠু বিচার ও পাবে, না আমি ওইটাই। এই বলে আমরা অবশ্যই আজকের দিনে দাঁড়িয়ে, যেহেতু একটি বিষয় আমাদের কাছে উঠে এসেছিল, গতকালকে মহিলা থানায় দ্বারস্থ হয়েছিল এক মহিলা, এবং সেখানে সে তার বিশেষ কিছু দাবি রাখে, এবং সেই দাবিগুলির পরিপ্রেক্ষিতে অপোজিট যে পার্সনটি ছিল, অর্থাৎ যে রিপন বাবুর উল্লেখ করা হয়েছিল রিপন দাসের, সেই রিপন দাসকে আমরা সামনে নিয়ে আসার চেষ্টা করেছি, আপনাদের সামনে, দর্শক বন্ধুদের সামনে আমরা তথ্য সহকারে প্রমাণ দিয়ে সমস্তটা বিষয় তুলে ধরার চেষ্টা করেছি, এবং তার পাশাপাশি রিপন দাসের বক্তব্য বা মতামত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এবার বিচার করবে বিচারক মন্ডলী বা বলাই যেতে পারে প্রশাসন, এবং আমাদের দর্শক বন্ধুরা বিষয়গুলি কিভাবে দেখছেন সেটা অবশ্যই আপনারা জানাবেন, এবং তার পাশাপাশি প্রশাসন এবার এই বিষয়টিকে তদন্ত সাপেক্ষভাবে কি বিচার দেয় বা কি রায় আসে সেটাই দেখার। এ বলে আমরা আমাদের এখনকার এই বিশেষ অনুষ্ঠান এখানে শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।